না হওয়ার একটা কারণ থাকতে হবে, মানে দূর দূরান্ত থেকেও একটা কারণ থাকতে হবে। আমার কোনোভাবেই কোনো কারণ ছিল না, আমি নিশ্চিত ছিলাম যে আমার গ্যাজেট হবে। বিগত সরকারের আমলে যা হচ্ছিল সেটাকেই আমরা কন্টিনিউ করবো। এগুলো তো বিগত সরকারের আমলের জিনিস। আমরা যে সংস্কারের স্বপ্ন আসলে দেখি সেটা আসলে স্বপ্নই থেকে যাবে, ওটা আসলে বাস্তবে রূপদান করা সম্ভব হবে না। আমি যেহেতু আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমাদের ওখানে আসলে সরকারি চাকরিতে আসা এই রেওয়াজটা আসলে একটু কম। তো কারো কাছ থেকে অনুপ্রেরণা পাওয়া বা সিনিয়র কাউকে দেখে অনুপ্রাণিত হওয়া এই বিষয়টা আমাদের ওখানে ওইভাবে ঘটে না। বরঞ্চ আমাদের ওখানে সবাই হচ্ছে পড়াশোনা শেষে বিদেশে চলে যেতেই বেশি আগ্রহ পোষণ করে। আমারও একই ছিল, আমিও ভেবেছিলাম যে আমি মাস্টার্স বা পিএইচডি করার জন্য দেশের বাইরে চলে যাব। তো পরবর্তীতে পারিবারিক কারণে বা বিভিন্ন ব্যক্তিগত কারণে আমার দেশে থেকে যাওয়ারই সিদ্ধান্ত হয়। তো যেহেতু দেশেই থেকে যাচ্ছি, দেশে তো সবাই সাধারণত মনে করে যে বিসিএসটাই একটা মানে সুপ্রিম পজিশন। তো আমারও মনে হলো তাহলে আমিও চেষ্টা করি বিসিএসে। পাশাপাশি আমি অন্য জবেও ছিলাম, আমি প্রাইভেট ব্যাংকে ছিলাম। আমার জন্য জার্নিটা খুব একটা সোজা ছিল না, কারণ সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়লে বা হলে থাকলে সিনিয়র ভাই আপুদের কাছ থেকে যেভাবে হেল্পটা পাওয়া যায় ওভাবে আসলে হেল্পটা আমি পাইনি। তো আমার জার্নিটা কঠিনই ছিল, কারণ আমাকে একাই নিজেকে টেনে নিয়ে আসতে হয়েছে এ পর্যন্ত। তাছাড়া যেহেতু আমি পাশাপাশি একটি প্রাইভেট ব্যাংকে ছিলাম, তো আমার প্রিপারেশন নেওয়াটাও কষ্টের ছিল। তো ওই সীমিত সময়ের মধ্যে মানে আমি এর আগে আমি 41তম বিসিএসে পরীক্ষা দিয়েছি। 41তম বিসিএসে আমি তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হই। তো 41তম বিসিএসের পর 43 বিসিএস। তো 43 বিসিএস আস্তে আস্তে আমি মোটামুটি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকে জয়েন করি। 43 বিসিএসের ভাইবা আমি যখন দিই তখন আমি অলরেডি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে কর্মরত। এরপরে 43 বিসিএসের ভাইবা দিলাম, ভাইবা ভালো হলো এবং আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটাও পেলাম। আমার ফার্স্ট চয়েস ছিল ফরেন ক্যাডার, আমি ফরেন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলাম। আমি এর আগে যখন তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে ওটাতে আমি জয়েন করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে আমি বাংলাদেশ ব্যাংকে এর থেকে ভালো পজিশনে আছি, তো ওখানে আমার জয়েন করা হয়নি। যেহেতু ফরেন ক্যাডার আমার কাঙ্ক্ষিত ক্যাডার এবং আমার স্বপ্ন ছিল ওখানে জয়েন করা, তো আমাদের রেজাল্ট হয়েছিল হচ্ছে 26শে ডিসেম্বর 2023 সালে, বিগত সরকারের আমলে। তো 26শে ডিসেম্বর 2023 সালে রেজাল্ট হওয়ার পর ওই সরকারের আমলেই পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। পরবর্তীতে আমাদের রেজাল্ট হয়ে যাওয়ার কথা, আমাদের গেজেট হয়ে যাওয়ার কথা ছিল আগস্টের আগেই, জুলাইয়ের দিকে। পরিবর্তিত সরকার পরিস্থিতি এবং সরকার এইসবের কারণে আমাদের গেজেটটা তখন হলো না। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তখন সরকার এসে নতুন করে পুলিশ ভেরিফিকেশন করলেন, আগের ভেরিফিকেশন বাদ, নতুন করে পুলিশ ভেরিফিকেশন করলেন। এবং যেহেতু আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই এবং আমার পরিবারেরও কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই, আমার পরিবারে আসলে রাজনীতি করার মতো মানুষই নেই। আমার বাবা মারা যান 2019 সালে, আর আমার ছোটো ভাই আছে যে স্কুলে পড়ে, আর আমার 2 বোন, আমার মা। আমার পরিবারে আসলে রাজনীতি করার মতো মানুষই নাই, আর আমার পরিবারের কোনো রাজনৈতিক ত্যাগ নেই। আমার কিন্তু অন্য ক্যাডারের প্রতি তেমন কোনো আকর্ষণ ছিল না। ওই যে আমি কিন্তু শুরুতেই বলেছি আমার দেশের বাইরে চলে যাওয়ার ইচ্ছা ছিল, আমার মাস্টার্স করার ইচ্ছা ছিল, আমার কিন্তু মানে দেশের বাইরে গিয়েই মানে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা ছিল। দেশে থাকার সিদ্ধান্ত হলো পারিবারিক কারণে। আমি বলেছি আমার 2019 সালে আমার বাবা মারা যান, তো যেহেতু আমি পরিবারের বড় সন্তান, পরিবারের প্রতি একটা দায়িত্ব আছে, তো ওই দায়িত্ববোধ থেকে আমার দেশের বাইরে যাওয়া হয়ে ওঠেনি, দেশেই থেকে গেলাম। তো যেহেতু আমি দেশেই থেকে যাচ্ছি, তখন দেশের সাধারণত যারা দেশে থাকে তারা সবাই সরকারি চাকরিতেই চেষ্টা করেছিল। আমার বাড়িতে গিয়েছিল, আমার কর্মস্থলে এসেছিল, আমার শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সেখানে গিয়েছিল, সব জায়গাতেই ভেরিফিকেশন হয়েছিল। যেহেতু আমি কোনো অপরাধের সাথে জড়িত না এবং আমি জানি যে আমি রাজনীতি করিনি, আমার পরিবারের রাজনীতি সংশ্লিষ্টতা নাই, তাতে আমার তো ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমাকে বাদ দিতে পারে। ইনফ্যাক্ট জুলাই বিপ্লবের সময়ও আমি আমার ফেসবুকের বিভিন্ন পোস্টে আমি বিপ্লবের সাথে সক্রিয় ছিলাম। তো আমার তো আসলে বাদ দেওয়ার কোনো কারণই কখনো ছিল না। আমি মোটামুটি নিশ্চিতই ছিলাম যে আমার গ্যাজেট হবে। আমার গ্যাজেট কেন হবে না, মানে না হওয়ার একটা কারণ থাকতে হবে, মানে দূর দূরান্ত থেকেও একটা কারণ থাকতে হবে। আমার কোনোভাবেই কোনো কারণ ছিল না, আমি নিশ্চিত ছিলাম যে আমার গ্যাজেট হবে। এবং এর আগেও আমি এমন না যে এটা আমার প্রথম সরকারি চাকরি, আমি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে কর্মরত, অলরেডি ওখানেও আমার ভেরিফিকেশন হয়েছিল। আমি যখন 41তম বিসিএসে তথ্য ক্যাডারে গ্যাজেটেড হয়েছি তখনও সেখানেও আমার ভেরিফিকেশন হয়েছিল। তার মানে তো আমি এর আগেও অনেকবার গ্যাজেটেড ছিলাম বা আমার ভেরিফিকেশনে আমি ওকে ছিলাম। এখন আমি চাই আমি এবং আমার মতো নিরপরাধ যারা মানে কখনোই কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকার পরও মানে এই ত্রুটিপূর্ণ ভেরিফিকেশনের শিকার এবং এই হয়রানির শিকার, তাদেরকে পুনরায় ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হোক, এটাই আমার চাওয়া।
এবং ভবিষ্যতেও যাতে এই ধরনের ভেরিফিকেশন নামক হয়রানি করে আমাদের মতো যারা মানে নিরপরাধ তাদেরকে এই ধরনের মানে স্টেজের ভিতর দিয়ে যাতে যেতে না হয় এই ব্যাপারে যাতে সরকার পদক্ষেপ নেয়, এটাই আমার চাওয়া। না, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথেই বারবার কথা বলার বা দেখা করার চেষ্টা করেছি। তো সিনিয়র সচিব স্যারের সাথে আমরা দেখা করতে চেয়েছি, স্যার আমাদেরকে সময় দেননি বা আমাদের সাথে দেখা করেননি। এছাড়া আমরা অন্য সংশ্লিষ্ট স্যারের সাথে যখন কথা বলেছি তখন স্যারদের কথা হচ্ছে আপনারা আইনি প্রক্রিয়া আগাতে পারেন, যেটা হচ্ছে রিট করা, অথবা হচ্ছে আপনারা আরেকবার যাতে একটা ভেরিফিকেশন করা হয় সেজন্য সংশ্লিষ্ট যারা ছিলেন আমাদের ওই সময়ে কিন্তু যখন আমাদের গ্যাজেট এই লাস্ট যেটা গ্যাজেটভুক্ত করে 162 জনকে গ্যাজেটভুক্ত করা হয় তখন হচ্ছে একটা কমিটি গঠন হয়েছিল। সেখানে হচ্ছে দুজন উপদেষ্টা মহোদয় ছিলেন, একজন হচ্ছে জনাব ফাউজুল কবির স্যার ছিলেন আর হচ্ছে জনাব আদিলুর রহমান খান স্যার ছিলেন। এছাড়া হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জনাব সাইফুল্লাহ পান্না স্যার ছিলেন। তো এই তিনজনের একটা কমিটি গঠন হয়েছিল। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ওনারা ছিলেন। তো তাদের কমিটিতে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতেই কিন্তু এই 162 জনকে গেজেটভুক্ত করা হয়েছে। তো স্যারদের কাছেই আমার, যেহেতু স্যাররাই ওই কমিটিতে ছিলেন এবং স্যাররাই সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু স্যাররা মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সেই 227 জন থেকে 162 জনকে ওনারা গেজেট দিয়েছেন, আমরা চাই স্যাররা আরেকটা মানে কমিটি করে সেখানে সুপারিশ করে আমাদেরকে বাকি 65 জনকেও আমাদের যারা নিরপরাধ আছে তাদেরকে গেজেট। আসলে আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে তারা তো খুবই হতাশ যে আমার মতো একজন মানুষকে বাদ দেওয়া হয়েছে। তারা তো ব্যক্তিগতভাবে আমাকে চিনে এবং জানে, আমার জার্নিটা তারা খুব কাছ থেকে দেখেছে। এখন অনেকেই তাদের মধ্যে আছে যারা আমাকে দেখে অনুপ্রাণিত হয়। আমার এলাকায় আমি মানে প্রথম মেয়ে পররাষ্ট্র ক্যাডার, তো আমাকে দেখে তো আমার এলাকায় আমার জুনিয়ররা অনুপ্রাণিত হচ্ছিল। তো তারা যখন এই ধরনের ঘটনাগুলো দেখে তারা আসলে হতাশ হয় এবং তারা ওই আমার আগের মতো যে দেশের বাইরে চলে যাব, দেশে আসলে ভবিষ্যৎ নাই বা এই ধরনের ইস্যুর শিকার হতে হবে, এই ধরনের চিন্তাভাবনা থেকে দেখা যাবে যে দেশের মেধাগুলো দেশের বাইরে চলে যাবে। তো দেশের মেধাগুলোকে আমরা দেশে ধরে রাখতে পারবো না যদি আমরা এইভাবে মেধাবীদেরকে বঞ্চিত করি। তো আমার অনুরোধ হচ্ছে মানে স্যার, এখন আমরা একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, নতুন করে ভাবার স্বপ্ন দেখছি, সব কিছু সংস্কার করার স্বপ্ন দেখছি, তাহলে কেন এই মানে বিগত সরকারের আমলে যা হচ্ছিল সেটাকেই আমরা কন্টিনিউ করব? এগুলো তো বিগত সরকারের আমলের জিনিস, যে তার বিরোধী রাজনৈতিক ট্যাগ আছে তাকে বাদ দিব। এগুলো যদি আমরা এখানেও কন্টিনিউ করি তাহলে আসলে আমরা যে সংস্কারের স্বপ্ন আসলে দেখি সেটা আসলে স্বপ্নই থেকে যাবে, ওটা আসলে বাস্তবে রূপদান করা সম্ভব হবে না।